ভাই হোয়াটসঅ্যাপ, বিয়ে তো শেষ পর্যন্ত করিয়ে নিলি। শাওন গুমড়ো মুখে বলে চেয়ারে বসে গেল। আই এম গুড। ছেলেটাও কিছু মনে করলো না, কারণ শাওন যে এইরকম সেটা সবাই জানে। পলক চেয়ারে বসে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, হ্যালো, দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, না আমি এইখানেই ঠিক আছি। ছেলেটা হেসে দিয়ে বলল, দরজার কাছে দাঁড়িয়ে লাঞ্চ করবা? শাওন আমার দিকে গুমড়ো মুখ করে তাকিয়ে আবার নিজের প্লেটের দিকে তাকালো। আমি ধীরে ধীরে হেঁটে টেবিলের দিকে গেলাম। তারপর শাওনের উল্টো দিকের 3 চেয়ার পরে বসলাম। পলক আমার 3 চেয়ার পরে। শাওনের সোজাসুজি বসেছিল। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, শাওন এখানে বসেছে, তাহলে তুমি এত দূরে কেন? বেশি কথা না বলে নিজের কাজ করো। পলক শাওনের কথায় কান না দিয়ে আমাকে বলল, আসো, ওঠো, শাওনের পাশে গিয়ে বসো। আমি হচকচিয়ে শাওনের দিকে তাকালাম। শাওন বিরক্তির সাথে অন্যদিকে তাকিয়ে আছে। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। পলক কিছু একটা আঁচ করতে পেরে আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সবাই একে একে এসে পড়লো। খেতে খেতে পলক ওর ব্যস্ত জীবনের গল্প সবাইকে শোনাতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে স্নোবেলের খাবার নিয়ে ঢুকলাম। শাওন নেই রুমে। যাক ভালো। আমি স্নোবেলকে খাবার দিয়ে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরতেই শাওনের সাথে ধাক্কা খেলাম আর মাথা তুলে ওনার দিকে তাকালাম। উনিও ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। এভাবে ষাঁড়ের মতো দাঁড়িয়ে আছে কেন বুঝি না। এখন আবার হলো মনে মনে বলে আমি এক পা পিছিয়ে এলাম আর ভ্রু কুঁচকে অন্যদিকে তাকালাম। শাওন কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যার দিকে কাকিমুনির সাথে বাহির থেকে ঘুরে এলাম। মনটা ফুরফুরে লাগছে এখন। কাকিমুনি কিছু কেনাকাটা একেবারে করে এনেছে। পলক আমাদের দেখে বলল, বাবা, দোকান তুলে এনেছো পুরাই। শাওন সিঁড়ি দিয়ে নামছিল। পলক শাওনকে দেখে বলল, তাই না, বল। শাওন আমাদের দিকে তাকালো কিন্তু কিছু বলল না। পলক একটা ফ্রেন্ডলি হাসি দিয়ে আমাকে বলল, বাই দ্য ওয়ে, ইউ লুক সো বিউটিফুল মিলা। আমি অপ্রস্তুত হয়ে ওনার দিকে তাকালাম আর একটু হাসলাম। তারপর শাওনের দিকে তাকালাম। শাওন শক্ত মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে আমার মুখের হাসিটা গুম হয়ে গেল। রাতে খাওয়ার সময় গরিলাটাকে দেখতে পেলাম না। শাশুড়ির কথায় যা বুঝলাম, উনি এখন খাবেন না। ঢং। হ্যাঁ। খাওয়া শেষ করে আমি রুমে এসে স্নোবেলকে খেতে দিলাম। তারপর বেলকনিতে চলে গেলাম। এসে বেলকনির লাইটটা বন্ধ করে দিলাম। আবছা অন্ধকারে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। সাথে অনেক সুন্দর বাতাস বইছে। আমি রেলিং এর বাহিরে হাত বাড়িয়ে দিলাম বাতাস ধরার জন্য। কি করছো তুমি? আমি চমকে পাশে তাকালাম। শাওন দাঁড়িয়ে আছে। আমি আবার মুখ ঘুরিয়ে নিয়ে সামনে তাকিয়ে বললাম, দেখতে পাচ্ছেন না? শাওন আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আমি হাসি মুখে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে আমার ওনার বিষয়ে একটা হাস্যকর জিনিস মনে পড়ে গেল। মনে পড়তেই আমি ফিক করে হেসে দিলাম আর শাওনের দিকে তাকালাম। শাওন প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো আর বলল, কি যে বলবো কিন্তু হেসেই কুল পাচ্ছি না। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আমি কিছু সময় হাসার পর তারপর থামলাম আর মুখে সেই হাসির আবার রেখেই বললাম, আপনার ছোটবেলার ন্যাপি পড়া একটা ছবি আজ আমি দেখে ফেলেছি। বলে আমি রেলিং ধরে হাসতে লাগলাম। ওনার কুঁচকে থাকা কপাল সোজা হয়ে গেছে। হয়তো এটা শোনার আশা করেনি। আমি হাসতেই লাগলাম। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। সাথে সাথে আমার মুখের হাসি গায়েব হয়ে গেল আর আমি ভয়ে পেছাতে লাগলাম। ধর, বলাই উচিত হয়নি হয়তো। পেছাতে পেছাতে পেছনের রেলিংয়ে পিঠ থেকে গেল। উনি আমার দুই পাশে দুই হাত রাখলেন। আমি চোখ বড় সড়ো করে ওনার দিকে তাকালাম। হালকা চাঁদের আলোতে ওনাকে দেখতে সুন্দর লাগছে। উনি স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি মুগ্ধতার সাথে ওনার দিকে তাকিয়ে উনি রেলিং থেকে এক হাত সরিয়ে আমার গালে ডুবিয়ে দিলেন। আমি অবাক হয়ে চোখ নামিয়ে নিলাম। উনি গালের উপর রাখা হাতের এক আঙুল দিয়ে আমার ঠোঁটে লিপস্টিক মুছে দিলেন। আমি এবার অনেক চমকে গেলাম আর ওনার দিকে তাকালাম। উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে অন্য হাত আমার আরেক গালে রাখলেন। সাথে সাথে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। উনি আমার দুই গাল ধরে ওনার ঠোঁট আমার ঠোঁটের কাছে নিয়ে এলেন। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ওনার এক বাহুর শার্ট খামচে ধরে বলে উঠলাম, কি করছেন আপনি? কি করছেন আপনি? আমার কথা শুনে শাওনের হুঁশ হলো আর সাথে সাথে আমাকে ছেড়ে সরে দাঁড়ালো। আমি চোখ খুলে ওনার দিকে তাকালাম। উনি নিজে অনেক চমকে গেছেন। আমার দিকে এক পলক তাকিয়ে সাথে সাথে বেলকনি থেকে বেরিয়ে চলে গেলেন। আমি হা হয়ে দাঁড়িয়ে রইলাম। কি করতে যাচ্ছিলেন উনি? আমি চোখ বড় সড়ো করে নিজের ঠোঁটে হাত দিলাম। সেদিন সারা রাত উনি আর রুমে এলেন না। গাড়িতে বসে আমি আর চোখে শাওনের দিকে তাকালাম। উনি সামনের দিকে তাকিয়ে নিজের সিট বেল্ট পরে নিলেন। তারপর গাড়ি স্টার্ট দিলেন। আমি স্নোবেলের মাথায় হাত বোলাতে বোলাতে জানালার বাইরে তাকিয়ে রইলাম। গাড়ির মধ্যে বিরাজ করছে অনেক নিস্তব্ধতা। অনেকক্ষণ পর আমি নিস্তব্ধতা ভেঙে বলতে লাগলাম, আপনি কি? শাট আপ। শাওন বলে উঠল। তার দৃষ্টি সামনে আবদ্ধ। আমি চোখ পাকিয়ে বলে উঠলাম, আপনার মনে হয় না আপনি দিন দিন বেশি মদনটাক হয়ে যাচ্ছেন?
শাওন কটমট চোখে আমার দিকে তাকালো। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ চুপ করছি। তারপর সারা রাস্তা আর কথাই বললাম না। ঢাকায় ফিরে এসে এখন আমাকে আর সোফাতে ঘুমাতে হয় না। পিসামণির তালা মেরে যাওয়া রুমটা এখন খোলা, এটাতে এখন থাকি আমি আর স্নোবেল। আর ফিরে আসার সময় পিসামণি আমাকে কলেজের বিষয়ে জানিয়ে দিয়েছেন। উনি সব ভর্তির কাজ আগেই করে ফেলেছিলেন, ফোনও সাথে দিয়ে দিয়েছেন একটা। গরিলা কিছু করলেই নালিশ দিয়ে দিতে বলেছে। তাছাড়া এখন থেকে সারাদিন মনে হয় আর বোরিং কাটবে না, কলেজেই কাটবে সারাদিন। কিন্তু এখন কাহিনী হচ্ছে আজই প্রথম যাচ্ছি কলেজে, আর পিসামণি ওনাকে বলে দিয়েছেন ফোন করে যেন আমাকে দিয়ে আসে। তাই গরিলাটা আমাকে আজ কলেজে নিয়ে যাবে। কষ্ট লাগছে যে স্নোবেল বাসাতে একা একা থাকবে সারাদিন। শাওন কলেজ গেটের সামনে গাড়ি দাঁড় করালো। আমি শাওনের দিকে তাকালাম। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে নামো। আমি ঠোঁট উল্টে বললাম, নেমে কোথায় যাব? কিছুই তো চিনি না। যেদিকে ইচ্ছে যাও, আমার দেরি হচ্ছে। শাওন তাতে দাঁত চিপে কথাটা বলল। আমি ওনার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে নেমে পড়লাম। সত্যি দিন দিন মদনটা খুঁজছে উনি, অসহ্য। আমি নেমে হেঁটে ভিতরে ঢুকলাম। অনেক বড় ক্যাম্পাস, কলেজে অনার্স মাস্টার্স সব একসাথে। এখন সায়েন্সের ইন্টার প্রথম বর্ষ কোন রুমে কে জানে। দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতে লাগলাম। আশেপাশে ছেলেমেয়ের অভাব নেই, কিন্তু জিজ্ঞেস করব কাকে? দাঁড়িয়ে আছো কেন? শাওন বলল। আমি চোখ বড় সড়ো করে পেছনে তাকালাম। হ্যাঁ সত্যিই উনি। শাওন আমার দিকে বিরক্তির সাথে হেঁটে এসে বলল, জিজ্ঞেস করলেই তো জানা যাবে কোন রুম, হাঁ করে দাঁড়িয়ে থাকলে না। আমি চোখ পিটপিট করে শাওনের দিকে তাকিয়ে রইলাম। কি? শাওন বলল। আমি মুখ ঘুরিয়ে নিয়ে বললাম, কিছুই না। শাওন সামনে এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করে নিল। জানা গেল যে পাশের বিল্ডিং এর দোতলায় আমার ক্লাস। আমি তাও থ মেরে দাঁড়িয়ে রইলাম। এখন আবার বলো না যে কোলে করে ক্লাসে বসিয়ে দিয়ে আসুন। শাওন ভ্রুকুচকে তাকিয়ে বলল। আমি হাসি মুখে বললাম, কোলে না, হেঁটে হেঁটে দিয়ে আসলেও হবে। শাওন একটা নিঃশ্বাস ফেলে বলল, চলো জলদি। সত্যি যতটা ভালো লাগবে মনে করেছিলাম তার চেয়ে বেশি বোরিং লাগছে। মরার কলেজ একটা। স্নোবেলটা কি করছে কে জানে। আমি কলেজ থেকে বের হয়ে এলাম। এখন সমস্যা হলো বাসার চাবিটা নিয়ে আসিনি, আর দরজার পাসওয়ার্ডও তো জানি না, গরিলাটার ফোন নাম্বারও জানি না। ওনার অফিসে চলে যাব, কিন্তু যদি রেগে যায় আর আমাকে যদি কাঁচা চিবিয়ে খেয়ে নেয়। কিন্তু এখানে তো ভালোও লাগছে না। আমি শাওনের অফিসের সামনে এসে নামলাম। শাওন কেবিনে নেই, মিটিংয়ে নাকি কে জানে। আমি কাঁধে লম্বা ফিতার সাইড ব্যাগটা সোফায় রাখলাম। তারপর সোফাতে মাথা হেলিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ওনার আসার কোনো নাম নেই। অপেক্ষা করতে করতে আমি সোফায় ঘুমিয়েও গেলাম। একটা বড় ঘুম দিয়ে তারপর উঠলাম, এখনো আসেনি উনি। আমি কেবিন থেকে বের হয়ে এলাম আর একটা মেয়ের কাছে গিয়ে শাওনের কেবিন দেখিয়ে বললাম, উনি কোথায়? মেয়েটা আমাকে চিনল না, হয়তো নতুন বা আমার সাথে দেখা হয়নি। মেয়েটা সন্দেহের চোখে তাকিয়ে বলল, হু আর ইউ? আমি কি বলবো বুঝলাম না। মেয়েটা আবার এক পা এগিয়ে এসে বলল, চিনলাম না ঠিক, কে তুমি? আমি চুপ করে এদিক ওদিক তাকাতে লাগলাম। মেয়েটা এবার অবাক হয়ে বলল, কি? আমি মিলা। ওনার? ওনার? মেয়েটা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। এখানে কেন এসেছো? শাওন বলে উঠল। আমি আর মেয়েটা ঘাড় ঘুরিয়ে শাওনের দিকে তাকালাম। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বলে উঠল, স্যার, ইউ নো হার? আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে ভাব নিয়ে বললাম, আমার নাম মিলা, আর উনি আমাকে ভালো করেই চেনেন। মেয়েটা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি ভুল কিছু বলে ফেলেছি। গেট ব্যাক টু ওয়ার্ক। মেয়েটাকে বলল শাওন। আমি মেয়েটাকে মুখ ভেঙচে দিলাম। মেয়েটা আর কিছু না বলে চলে গেল। শাওন আমার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কলেজে দিয়ে এসেছিলাম না তোমাকে, এখানে এসে বসে আছো কেন? আমি চোখ ছোট ছোট করে বললাম, ভালো লাগছিল না। হোয়াট? রেগে গেল শাওন। আমি যেন কিছুই জানি না এমন ভান করে অন্যদিকে তাকিয়ে রইলাম। এখনই যাও। শাওন বলল, এত সময় শেষ হয়ে গেছে। আমি বললাম। শাওন এক পা এগিয়ে আসতেই আমি চোখ বড়সড় করে ফেললাম আর বললাম, যাচ্ছি যাচ্ছি, এত তেলে বেগুনে চলার কি আছে। বলেই আমি ওনার কেবিনে ঢুকে গেলাম আর নিজের ব্যাগ নিলাম। তারপর বের হয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম। উনি চুপচাপ ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। করে কার পার্কিং এ এসে নামলাম। মনে মনে শাওনকে গালি দিতে লাগলাম আর রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এখন আবার আমাকে কলেজে পাঠাচ্ছে, অসভ্য গরিলা। ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে হঠাৎ একটা খাম্বার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়লাম আর হাত দিয়ে ব্যালেন্স করে নিলাম। কিছু সময় ওভাবেই হা হয়ে রইলাম। কি কপাল আমার। একটা নিঃশ্বাস ফেলে মাথার চুলগুলো মুখ থেকে সরিয়ে নিলাম। তারপর ব্যাগটা তুলে উঠে দাঁড়িয়ে গা ঝাড়তে ঝাড়তে এগুতে গিয়েই কারোর সাথে ধাক্কা খেয়ে আবার পড়ে যেতে লাগলাম। কিন্তু সাথে সাথে সেই ব্যক্তি আমার হাত ধরে নিল, যদিও ব্যাগটা নিচে পড়ে গেল। যাক বাবা, বাঁচলাম। নিচের দিকে তাকিয়ে মনে মনে বললাম আমি, বলেছিলাম না আমাদের আবার দেখা হবে।
আমি সেই ছেলেটার গলা শুনে ফট করে তার মুখের দিকে তাকালাম আর হতভম্ব হয়ে গেলাম। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওনার কাছ থেকে একটু সরে হাত ছাড়িয়ে নিয়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে দাঁড়ালাম। আপনি এখানে কিভাবে? আমি হা হয়ে প্রশ্ন করলাম। ছেলেটা একবার এগিয়ে এসে হাসি মুখে বলল, প্রথম দেখা ইনসিডেন্টস, দ্বিতীয় দেখা কনফিডেন্স, কিন্তু তৃতীয় দেখা মিনস সামথিং ইলেস। বলে ছেলেটা একটু ঝুঁকে আমার দিকে তাকালো। আমি ওনার কথার আগামাথা না বুঝে একটু পিছিয়ে গেলাম। ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার হাতের দিকে তাকালো আর মুখের হাসিটা গায়েব হয়ে গেল আর ফট করে আমার এক হাত ধরে বলল, আবার ছিঁড়ে গেছে? আমি হচকুচিয়ে গেলাম কারণ উনি হুট করে আমার হাতটা ধরে নিয়েছেন। আমি বলতে লাগলাম। আমার কথা শেষ হবার আগেই পেছন থেকে শাওন ওই হাতটা ধরে এক টান দিয়ে আমাকে সরিয়ে নিয়ে এলো। আমি অনেক চমকে গেলাম আর শাওনের দিকে তাকালাম। শাওন তীব্র রাগের সাথে ছেলেটার দিকে তাকিয়ে। শাওনকে দেখে ছেলেটার মুখের হাসির আভা সরে এখন সিরিয়াস ভাব চলে এসেছে। উফ, সবাই আজ আমার হাত নিয়ে টানাটানি করছে কেন? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? শাওন রেগে বলল ছেলেটাকে। ছেলেটা সিরিয়াস মুখে একটা হাসি এনে বলল, লং টাইম নো সি শাওন। আমার চোখ বড়সড় হয়ে গেল। এনারা নিজেদের চেনে? গেট দ্য হেল আউট অফ মাই সাইট। রাগে দাঁতে দাঁত চেপে বলল শাওন। আমি হা হয়ে দেখতে লাগলাম। এদিকে আমার হাতের কবজি উনি এত শক্ত করে ধরেছেন যে আমার লাগছে। আমি ওনার হাতটা ধরে ছাড়ানোর চেষ্টা করতেই উনি হাতটা আরো শক্ত করে ধরে আমার দিকে কটপট চোখে তাকালেন। লাগছে তো আমার। আমি ভ্রুকুচকে তাকিয়ে বললাম। সামনে ছেলেটা আমার দিকে তাকিয়ে চিন্তিত হয়ে বলে উঠল, শাওন ডোন্ট প্যানিক। শাওন ভ্রুকুচকে রেগে ওর দিকে তাকিয়ে ছেলেটা ধরে থাকা হাতের দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল, হোয়াটস ইয়োর রিলেশনশিপ উইথ হার? দ্যাটস নান অফ ইউর বিজনেস। শাওন রেগে গেল। এদিকে আমার হাত থাকবে বলে মনে হয় না। ছেলেটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলল। ডোন্ট টেল মি দ্যাট শি। শাওন কড়া চোখে তাকিয়ে বলল। ইয়েস শি ইজ। এটা শোনার পর ছেলেটার চেহারা দেখে মনে হলো সে এটা আশাই করেনি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছি কিন্তু লাভ হচ্ছেই না। ছেলেটা এবার হালকা হেসে বলল। ওর ওপর আমার রাগটা না দেখালেই ভালো। শাওন অন্য হাত দিয়ে ছেলেটার কলার ধরে বলল, শাট দ্য ফাক আপ এন্ড গেট আউট। আমি হা হয়ে গেলাম। এখন কি শাওন ওনাকে মারবে নাকি মিশুকে যেমন মেরেছিল? আপনি কি করছেন? ছাড়ুন ওনাকে, আমি বলে উঠলাম। শাওন ওর কলার ধরা অবস্থাতে আমার দিকে রেগে তাকিয়ে বলল। তোমাকে তো আমি পরে বুঝে নিচ্ছি। বলেই সামনে ছেলেটার কলা ছেড়ে দিল শাওন। ছেলেটা কিছু একটা চিন্তা করে নিজের কলা ঠিক করতে সিরিয়াস হয়ে বলল, কিসের জন্য এত রাগ? এজন্যই যে ওর সাথে আমাকে দেখে ফেলেছিস, নাকি এজন্য যে সুইটির সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে? শাওনের অন্য হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেল আর অত্যন্ত রেগে ছেলেটার দিকে তাকিয়ে রইল। আমি বড়সড় চোখ করে ছেলেটার দিকে তাকালাম। তারপর শাওনের দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই জন্য উনি এত রেগে গেছেন সুইটির সাথে? এনার চিন্তা করে অনেক বিরক্ত লাগছে আমার। কেন তা জানি না। সুইটির জন্য এত মাথা ব্যথা কিসের ওনার? অসহ্য। শাওন রেগে কিছু একটা বলতে যাওয়ার আগেই আমি রেগে একটা নিঃশ্বাস ফেলে শাওনকে বলে উঠলাম, যথেষ্ট হয়েছে, এখন থামুন প্লিজ, আর হাত ছাড়ুন আমার। শাওন ছেলেটাকে আর কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ওফ, লাগছে আমার, আমি বলতে লাগলাম, কিন্তু ওনার থামার বা হাত ছাড়ার কোনো নামই নেই। এদিকে ব্যাগটাও ঘাট থেকে বারবার পড়ে যাচ্ছে। উনি আমাকে টানতে টানতে নিয়ে অফিসের লিফটে উঠালেন। অনেকে হা করে তাকিয়ে রইল। উনি লিফটের একদম উপরের ফ্লোরে আসার জন্য বাটন চাপলেন। আমি চোখ বড় সড়ো করে বললাম, উপর থেকে ফেলে দিবেন নাকি আমাকে? ছাদে কেন নিচ্ছেন? উনি আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। রেগে ফুলে ফেপে সামনের দিকে তাকিয়ে আছেন। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে করে ক্লান্ত হয়ে গেছি। লিফট ছাদে এসে থামার সাথে সাথে উনি আমাকে টেনে নিয়ে একটা দেয়ালের সাথে দুই হাত চেপে ধরলেন। কি করছেন আপনি? আমি বিরক্তির সাথে বললাম। শাওন রেগে কড়া চোখে তাকিয়ে বলল, কিভাবে চেনো তুমি ওকে? কি সম্পর্ক ওর সাথে তোমার? উনি রেগে ফুঁসছেন ইতিমধ্যে। আমি কিছু না বলে রাগ মিশ্রিত চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে। সুইটির জন্য এখন উনি আমাকে ধমকাচ্ছেন, এটা আমার সহ্যই হচ্ছে না। আনসার মি ড্যাম ইট। অনেক জোরে বলে উঠল শাওন। আমি প্রায় লাফিয়ে উঠলাম আর ভীতু চোখে ওনার দিকে তাকালাম। ফার্দার যদি ওর সাথে দেখি তাহলে আমি তোমার সাথে কি করবো আমি নিজেও জানি না। দাঁতে দাঁত চেপে বলল শাওন। আমি কিছুই বললাম না, শুধু শুনেই গেলাম আর একটা অদ্ভুত প্রশ্ন নিজেকে করতে লাগলাম। আমাকে উনি এত অপছন্দ করেন কেন? আমি কি এতই অসহ্য? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? শাওন রেগে বলল। আমি কিছুই বললাম না, হালকা চোখ সরিয়ে অন্য মানুষক হয়ে রইলাম। শাওন এবার আমার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বুঝেছো তুমি? বলল। আমি চমকে তাকালাম কিন্তু চুপ করেই রইলাম। আর সেই প্রশ্নটা মাথায় ঘুরতে লাগলো। শাওন রেগে বলতে লাগলো, বাইরে যাওয়া বন্ধ তোমার, কলেজেও যাওয়া বন্ধ, বাসাতেও একা থাকতে পারবে না। আমার সাথে কাল থেকে অফিসে আসবা, আমার সামনে বসে স্টাডি করবা, দরকার হলে আমি পড়াবো তোমাকে। আমি শুনে হা হয়ে গেলাম এটা চিন্তা করে যে ওই সুইটি শাকচুনির জন্য আমার সব বন্ধ। শাওন দাঁতে দাঁত চেপে বলল, ইজ দ্যাট ক্লিয়ার?
আমি এবার রেগে ফেপে বলে উঠলাম, না, কিচ্ছু ক্লিয়ার না। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, আপনি আমার বাহিরে যাওয়া কেন আটকাবেন? শাওন রেগে আমার আরও কাছে চলে আসতেই আমি পিছিয়ে গিয়ে সাহসী আবার ভান করে বললাম, বাবু ভয় পাই না আমি। শাওন আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমি যা বলেছি তা করতে তুমি বাধ্য, বাই হুক অর বাই ক্রুক। বলে শাওন সরে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি ছাদে ওভাবেই দাঁড়িয়ে রইলাম। গাড়িতে বাসায় ফেরার সময় কেউ কারোর সাথে কথা বললাম না, আর আমি তো বলতেও চাই না। মুখ গুমরা করে অন্যদিকে ঘুরিয়ে রাখলাম। বাসায় এসে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেলাম। স্নোবেল আমাকে দেখে অনেক খুশি। ওকে বিছানায় আমার পাশে উঠিয়ে দিলাম, আর ব্যাগটা বিছানার এক পাশে রেখে আমিও শুয়ে পড়লাম। অনেক বিরক্ত লাগছে। সুইটির চুল ছিঁড়তে পারতাম যদি, তাহলে হয়তো ভালো লাগতো। স্নোবেলের দিকে ঘুরে ক্ষোভের সাথে বললাম, গরিলাটা আসলেই মদন টাক। স্নোবেল না বুঝিয়ে তাকিয়ে রইল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মনের মধ্যে আবার কেমন কেমন করছে, কিছুই ভালো লাগছে না। আমি লাইট বন্ধ করে শুয়ে আর আজ না খেয়েই ঘুমিয়ে গেলাম। সকালে নিজের চোখ ডলে উঠে বসলাম। তারপর হঠাৎ কিছু একটা মনে হতেই ডান হাতের দিকে তাকালাম। ব্যান্ডেজ করা। বুঝতে আর বাকি রইল না কে করেছে। আমি নামার জন্য উঠতেই ওড়নাটায় টান খেল। তারপর ভ্রু কুঁচকে হাতের বাম দিকে ঘুরে তাকাতেই চমকে উঠলাম। ডান দিকে ঘুরে শুয়ে থাকার কারণে আমি খেয়ালই করিনি শাওন এখানে কেন ঘুমাচ্ছে। আমি হা হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম যে এটা আমারই রুম। উনি এসেছেন তার মানে, কিন্তু ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। আমার ওড়নাটা ওনার হাতের মুঠোয় চেপে ধরে ঘুমাচ্ছে। উনি কি বাচ্চা নাকি? উফ! আমি ওনার কাছে গিয়ে ওড়নাটা হালকা করে টেনে নেওয়ার চেষ্টা করলাম। লাভ হলো না, আরো শক্ত করে ধরে রাখলো। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। কিন্তু 1 মিনিট, স্নোবেলকে কোথায় পাঠিয়েছেন উনি? রুমের আশেপাশে তাকিয়ে কোথাও দেখলাম না। তার কাছে তাকাতেই দেখলাম দরজা বন্ধ করা। এটার কি মানে? আর উনি যে এত ঘুমাচ্ছেন, উনি কি আজ অফিসে যাবেন না নাকি? আমি শাওনের কাঁধে হাত দিয়ে নাড়িয়ে বললাম, এই যে শুনছেন, উঠুন এখন, আর আমার ওড়নাটা দয়া করে ছাড়ুন। শাওন নড়ে চড়ে চোখ খুললো। যাক, মহারাজ উঠলো শেষ অবধি। শাওন চোখ খুলে বিষয়টা বুঝে সাথে সাথে উঠে বসলো, হাতে এখনো ওড়নাটা ধরা। আমি নিজের কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, আপনি নিজের বিছানার ধারে কাছেও আমাকে যেতে দেন না, অথচ এখানে আমার বিছানায় এসে ঠিকই ঘুমাচ্ছেন। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখানে তোমার বিছানা বলে কিছুই নেই। আমি রেগে কটমট করে উঠলাম। তারপর বিরক্তির নিঃশ্বাস ফেলে চোখ পাকিয়ে বললাম, এজন্যই বুঝি আমার জামা কাপড় নিয়েও আপনি টানাটানি করবেন? এগুলোও কি আপনার? শাওন এবার নিজের হাতের দিকে তাকালো, তারপর ওড়নাটা ছেড়ে দিয়ে আমার দিকে তাকালো। আমি ভ্রু কুঁচকে নিজের ওড়নাটা নিলাম আর জিজ্ঞেস করলাম, স্নোবেল কোথায়? কি করেছেন ওকে? শাওন কিছু না বলে বিছানা থেকে উঠে দরজা খুললো। আমি উত্তর জানার জন্য ওনার পেছনে পেছনে ছুটলাম। দরজা খোলার সাথে সাথে স্নোবেল ঘেউ ঘেউ শুরু করে দিল। শাওনকে পাত্তা না দিয়ে বেড়ে যেতে লাগলো, কিন্তু আমি ফট করে ওনার হাতের কবজি চেপে ধরলাম। শাওন অবাক হয়ে হাতের দিকে তাকালো। ওকে বাইরে রেখে দিয়েছিলেন কেন আপনি? সারা রাত এভাবেই ছিল? আমি হা হয়ে বলে উঠলাম। স্নোবেলও ঘেউ ঘেউ করে ক্ষোভ প্রকাশ করতে লাগলো। উনি কিছু না বলে আমার হাতের দিকে তাকালেন। আমি বুঝতে পেরে ফট করে ওনার হাত ছেড়ে দিলাম। শাওন আমার দিকে একবার তাকিয়ে তারপর বের হয়ে। অসহ্য, হঠাৎ অনেক কিছুই করে, কিন্তু জিজ্ঞেস করলে কুমড়ো পটাশ হয়ে থাকে, উত্তর দেয় না। মনে মনে বলে আমি স্নোবেলের দিকে ঝুঁকলাম। মনে হয় সারা রাতেই বাহিরে ছিল, কিন্তু উনি আমার সাথে কেন ঘুমাচ্ছিলেন? আমি স্নোবেলের মাথায় হাত বোলাতে বোলাতে চিন্তা করতে লাগলাম। আমি ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হলাম, তারপর নাস্তা করতে এলাম। ইদানিং উনি নিজে কুমড়ো খেলেও আমাকে ডিমই দিচ্ছেন, এটা ভালো, যেমন আজও ডিম। আমি ওনার দিকে তাকিয়ে হাসি মুখে শব্দহীন হাতে তালি দিয়ে বললাম, ধন্যবাদ। উনি একবার আমার দিকে তাকিয়ে তারপর নিজের খাওয়ার মনোযোগ দিলেন, অর্থাৎ গোমরা মুখ করেই রইলেন। আমি একটা নিঃশ্বাস ফেলে খেতে আরম্ভ করলাম। খাওয়া শেষে শাওন আমাকে বলল, চলো। আমার হঠাৎ মনে পড়ে গেল যে উনি আমাকে আর কোথাও যেতে দেবেন না। এখন কি করব আমি? উফ, অসহ্যকর বিষয় একটা। কি হলো? আপনার সাথে আপনার অফিসে কিভাবে থাকবো আমি? আমি চোখ ছোট ছোট করে বললাম। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি সমস্যা থাকলে? সবসময় চিল্লাবেন তো? আমি জানি, মুখ ভেঙচি দিয়ে বললাম। তুমি যেমন, তোমার সাথে তেমনই করি। এখন বেশি কথা না বলে চলো, দেরি হচ্ছে আমার। শাওন নিজের কোটটা হাতে নিতে নিতে বলল। শাওনের টেবিলে ওর মুখোমুখি সামনের চেয়ারে বসে আছে। উনি ওনার ল্যাপটপ আর ফাইল নিয়ে ব্যস্ত, অর্থাৎ উনি আমাকে বসিয়ে রাখার জন্যই এনেছেন। আমি বিরক্ত হয়ে ওনার পাশে গিয়ে ল্যাপটপের স্ক্রিনটা নামিয়ে দিলাম। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? খাবো আমি, খিদে পেয়েছে। চোখ সরু করে বলে উঠলাম আমি, কিন্তু শাওনকে দেখে মনে হলো যেন আমি ওকে খেতে চেয়েছি। এখন চুপচাপ থাকো। সিরিয়াস হয়ে বলল শাওন, তারপর আবার ল্যাপটপের স্ক্রিনটা উঠাতে গেল। আমি চোখ পাকিয়ে আবার ল্যাপটপটা বন্ধ করে দিলাম। শাওন আবার রেগে আমার দিকে তাকালো। আমিও যথেষ্ট রেগে আছি।
আমাকে রাগিও না। আমি হা হয়ে মনে মনে বললাম, কি গিয়ে বলে কিনা রাগিও না। উনি ল্যাপটপ খুলে কাজে লেগে পড়লেন। আমি এসে আবার আমার চেয়ারে বসলাম। কিছুক্ষণ রেখে এদিক ওদিক তাকিয়ে তারপর ব্যাগটা কাঁধে নিলাম। আর উনি কিছু বলার আগে আমি বের হয়ে এলাম। একদম অফিসের বাইরে এসে হাঁটতে হাঁটতে চিন্তা করতে লাগলাম যে এখন কোথায় যাওয়া যায়। বাসাতে গেলেই ভালো হবে, কিন্তু তার আগে আইসক্রিম খেলে বেশি ভালো হয়। চিন্তা করেই আমি পেছনে ঘুরে থমকে গেলাম। সাউন্ড রেগে দাঁড়িয়ে আছে। উফ, গরিলাটা আমার সাথে নতুন ভাবে এগুলো কি শুরু করলো। তোমার সাহস দিন দিন অনেক হচ্ছে। শাওন সিরিয়াস চোখে তাকিয়ে বলল। আমি কিছু না বলে নাকমুখ কুঁচকে বিরক্তির সাথে অন্যদিকে তাকিয়ে রইলাম। চলো এখন। শাওন কড়া চোখে তাকিয়ে বলল, সাথে তর্ক করেও লাভ নেই, কারণ উনি আমাকে নিয়ে তবেই যাবেন। তাই চোখ ছোট ছোট করে ঠোঁট উল্টে বললাম, খিদে পেয়েছে বলেছিলাম না, তাও তো আপনি কানে শুনতেই পান না। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখন আবার কি খাবা? আমি একটা বড়সড় হাসি দিয়ে বললাম, কতগুলো চিপস আর একটা কোক। তুমি বড় হবে না? শাওন অবাক হয়ে বলল। আমি ওনার কথায় উত্তর না দিয়ে একটা দোকান দেখিয়ে বললাম, ওই যে ওইখানে আছে চিপস। উনি দোকানের দিকে তাকিয়ে বিরক্তির সাথে বললেন, এখানে থাকো, আমি আনছি। বলে উনি দোকানের দিকে যেতে লাগলেন। কিন্তু আমি তো দাঁড়িয়ে থাকার মতো মানুষ না। আমিও পেছন পেছন চলে এলাম। এসে শাওনের পাশে দাঁড়িয়ে দোকানদারকে বললাম, মিস্টার টুইস দিবেন 5টা আর কোক 3টা। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ খাও, তারপর ডায়রিয়া বাঁধাও। আমি ওনাকে পাত্তা না দিয়ে আর কি কি কেনা যায় দেখতে লাগলাম। দোকানদার চিপস আর কোক একটা বড় পলিথিনে ভরে আমার দিকে এগিয়ে দিল। আমি খুশি মনে নিয়ে নিলাম। শাওন একটা 1000-এর নোট দোকানদারকে দিল। সরি স্যার, ভাঙতি তো নেই। বিব্রতকর কণ্ঠে বলল দোকানদার। আমার কাছেও নেই। শাওন গম্ভীর গলায় বলল, গরিলার কাছে সব 1000-এর নোট, অন্যদিকে দোকানদারের কাছে ভাঙতি নেই, তার মানে আমাকে সব ফেরত দিয়ে যেতে হবে। আমি কপাল কুঁচকে হা হয়ে রইলাম। শাওন বিরক্ত হয়ে দোকানদারকে 1000-এর নোট ধরিয়ে দিয়ে বলল, ওকে, লাগবে না। তারপর আমার দিকে তাকিয়ে বলল। চলো এখন। আমি এবার অনেক বেশি হা হয়ে গেলাম আর বললাম, এতগুলো টাকা আপনি দিয়ে দিবেন? বেশি কথা না বলে চলো। শাওন মানিব্যাগ ঢুকাতে ঢুকাতে বলল, এগুলোর দাম তো 200 হবে না, তাহলে আরো কিনি। আমি ভ্রু নাচিয়ে বললাম। শাওন রেগে বলল। বেশি কথা বললে এগুলো সব ফেরত দিয়ে যাবো। শুনে মন খারাপ লাগলো। পরক্ষণে হেসে বললাম, তাহলে দিয়ে দিলেই ভালো, তাও এতগুলো টাকা অপচয় করা ঠিক না। বলেই আমি সব আবার দোকানদারের কাছে ফেরত দিয়ে 1000-এর নোটটা নিলাম আর শাওনের দিকে এগিয়ে দিলাম। এবার শাওন অবাক হয়ে গেল। কি হলো, নিন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমার যথেষ্ট টাকা আছে। আমি একটা নিঃশ্বাস ফেলে হাসি মুখে বললাম, যথেষ্ট আছে বলেই হয়তো মূল্য বুঝতে পারেন না, তবে যথেষ্ট আছে বলে আপনার অবহেলাও করা উচিত না, কারণ সেটা আজ থাকলেও কাল নাও থাকতে পারে। যেমন আমাকে দেখুন, আগে সব ছিল কিন্তু এখন কিছুই নেই। আমার কথায় উনি কিছু সময় থমকে তাকিয়ে রইলেন। আমি ভ্রু উঁচু করে বললাম, কি? শাওন টাকাটা নিয়ে আবার দোকানের লোকটাকে দিলেন আর ফেরত দেওয়া চিপস আর কোকের ব্যাগটা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে সিরিয়াস হয়ে বলল, আমি খুব ভালো করেই জানি কোনটার মূল্য কি, আর এটাও জানি কোনটা ধরে রাখতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। তাই না থাকার প্রশ্নই আসে না, কারণ যেটা আমার সেটা আমারই থাকবে। আর বাকি রইল অবহেলা। আই নো হোয়ার ইটস ওর্থ টু স্পেন্ড। বলে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে দোকান থেকে বের হয়ে গেল শাওন। আমি ঘাড় একটু বাঁকিয়ে ওনার কথাটা বুঝতে চেষ্টা করতে লাগলাম। পেছন থেকে দোকানদার ছেলেটা হাসি মুখে বলে স্যার মনে হয় আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাই না ম্যাম? উঠল। আমি হচকচিয়ে ছেলেটার দিকে তাকালাম, তারপর চোখ বড়সড় করে দোকান থেকে বের হয়ে এলাম। আর মনে মনে বলতে লাগলাম, মাথা খারাপ নাকি দোকানদারের? গরিলাটা নাকি আমাকে ভালোবাসে, টাকা আছে তাই উড়াচ্ছে, কবে যে আমাকে উড়িয়ে দেয় ঠিক নেই, গরিলা একটা। শাওন আমার সামনে সামনেই হাঁটছে। আমি ওর দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। দোকানদারের কথাটা আমাকে অন্যমনস্ক করে দিল। আর আমি আস্তে আস্তে বলে উঠলাম, ভালোবাসে? এটা কি সত্যি হতে পারে? তারপর ওনার হাতের দিকে তাকালাম আর নিজের অজান্তেই ওনার হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিলাম, কিন্তু ওনার ফোনটা সাথে সাথে বেজে উঠলো আর আমি হাত না ধরে সরিয়ে নিলাম। উনি ফোন তুলে কানে দিয়ে কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে লাগলেন। আমি মনমরা হয়ে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে উনি কথা বলতে বলতে একটু এগিয়ে গিয়ে আবার আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন আর ভ্রু কুঁচকে এগিয়ে এসে আমার হাত ধরলেন আর বললেন, দাঁড়িয়ে আছো কেন? আমি অবাক হয়ে ধরে থাকা হাতের দিকে তাকালাম। উনি আমার হাত ধরেই নিয়ে যেতে যেতে ফোনে কথা বলতে লাগলেন আর আমি অনেক খুশির সাথে ধরে থাকা হাতের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম আর মাঝে মাঝে ওনার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। উনি ফোনে সিরিয়াস হয়ে কথা বলে যাচ্ছেন আর আমার হাত ধরে মোটামুটি দ্রুতই হাঁটছেন। ওনার সাথে পা মিলাতে না পারার কারণে আমি হালকা পিছিয়ে আছি আর আমার কানে একটা কথাই বাজছে, স্যার মনে হয় আপনাকে অনেক ভালোবাসে। ভালোবাসে? আমি ওনার টেবিলের সামনে বসে চিপস খাচ্ছি।
উনি কোনো মিটিংয়ে গেছেন, এখনো আসছেন না, বোরিং লাগছে। একটু পরে দরজা খোলার শব্দ হতেই আমি হাসি মুখে পেছনে ফিরলাম, কিন্তু পেছনে ফিরে হাসি গায়েব হয়ে গেল। সুইটি রেখে দাঁড়িয়ে আছে। আমি কি বলবো বা কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি উঠে দাঁড়ালাম আর ওর দিকে একরাশ অস্বস্তি নিয়ে তাকালাম। যদিও কাল ওর চুল টানতে ইচ্ছা করছিল, কিন্তু আজ হালকা ভয় লাগছে। এজন্য না যে ও আমাকে কিছু করে ফেলবে, কিন্তু এজন্যই যে ও যদি শাওনকে আমার থেকে নিয়ে যায়। তুমি আর ইউ ইভেন কোয়ালিফাইড? সুইটি তীব্র রাগের সাথে টিটকারি মেরে বলল। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে কিছু বলার আগে আবার বলতে লাগলো, শাওনকে ভালোবাসে নাটক করবে না একদম। শাওন যে তোমার জীবনেও ভালোবাসবে না তা আমি বিকজ তুমি ওর টাইপের মেয়ে না। রেগে অগ্নিমূর্তি হয়ে বলল সুইটি, আমি যে টাইপেরই হই না কেন, আমার চরিত্র ঠিকই আছে। আজ একজন কাল আরেকজন, এভাবে চলি না। হোয়াট? সুইটি রেগে গেল। আপনার না একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তাও কেন শাওনের জীবনে আসতে চাচ্ছেন? আমি রাগি চোখে তাকিয়ে বললাম। সুইটির আগে গজগজ করতে করতে আমার দিকে এগিয়ে এসে বলল, বিয়েটা ভেঙে দিয়েছে আমি, আর সবটা আমি শীঘ্রই শাওনকে জানাবো। শুধু আমি সবটা জানানোর সুযোগ পাচ্ছি না। আর সত্যিটা শাওন জানার পর তোমার এই তেজ থাকবে না। তখন শাওনের জীবনে কে থাকবে আর কে থাকবে না সেটা বুঝতে পারবে। আমি লাস্ট কথাটার মানে ঠিক বুঝলাম না, তাই চিন্তায় পড়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সুইটি আঙুল তুলে রাগী গলায় বলল, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলেই সুইটি বের হয়ে চলে গেল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। কি সত্যি জানার বাকি? শাওন সেই সত্যিটা জানলে কি আমাকে সত্যি সত্যি ছেড়ে দিবে? এটা চিন্তা করতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। জীবনে কি আমি সবাইকে হারিয়ে ফেলবো? কিন্তু এটা তো সত্যি, আমি ওনার জন্য হয়তো মানানসই না, কিন্তু তাও কি উনি আমাকে একটুও মেনে নিতে পারবেন না? চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু এসব চোখের জলের কোনো মূল্য নেই। একটা নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দিয়ে আমি চোখ মুছলাম, তারপর চেয়ারে বসে সুইটের বলা কথাগুলো চিন্তা করতে লাগলাম। অনেকক্ষণ পর শাওন এসে কেবিনে ঢুকলো। আমি তাকালাম না। উনি নিজের চেয়ারের কাছে যেতে যেতে আমাকে বলল। লাঞ্চ টাইম এখন। আমি ওনার দিকে তাকিয়ে তারপর টেবিল থেকে চিপসগুলো সরিয়ে সোফায় রাখলাম। কি হয়েছে? শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আমি কোনো উত্তর দিলাম না, নিজের মতো চেয়ারে এসে বসে রইলাম। শাওন আরো কিছু বলার আগে একজন কেবিনে দরজায় নক করলো। আমি ঘাবড়ে গেলাম যে সুইটি কি এখন কিছু বলবে শাওনকে, এই জন্য এসেছে। ইয়া কামিং। শাওন বলতে বলতে চেয়ারে বসলো। আমি ভীত চোখে ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু আমার ধারণা ভুল হলো। খাবার দিতে এসেছে এক লোক। দেখে আমি স্বস্তি পেলাম। সেদিন সারাদিন আর কোনো কথাই বললাম না, চুপচাপ বসে রইলাম। শাওন কাজের ফাঁকে কয়েকবার আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু আমার মাথায় ওই একটা জিনিসই ঘুরতে লাগলো যে সত্যিটা কি হবে, আর উনি কি সত্যি আমাকে ছেড়ে দেবেন? চুপচাপ গাড়িতে বসে আমি সিট বেল্ট বাঁধলাম। শাওন উপহাস করে বলল, যাক, এতদিনে তোমার বেশি কথা বলা বন্ধ হলো। আমি ওনার কথার কোনো উত্তর দিলাম না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। শাওন আমার এক বাহু ধরে টান দিতেই আমি ওনার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। কি হয়েছে তোমার? শাওন সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো। আমি হাত ছাড়িয়ে নিয়ে শক্ত মুখ করে বললাম, কিছু হয়নি। তাছাড়া আমি কথা বললেই তো সমস্যা, তাই এখন যেহেতু কথা বলছি না সেহেতু সমস্যা হবার তো কথা না। আমি আবার জানালার দিকে তাকালাম। ইদানিং উনি জানালাও খুলে রাখেন দেখছি। ওনার না জানালা খোলাতে সমস্যা। শাওন গাড়ি স্টার্ট দিল। বাসায় ফিরে অনেক সময় নিয়ে গোসল করলাম, তবে যতই চেষ্টা করছি না কেন মাথা থেকে চিন্তাটা সরছেই না। এত চাপ আমি সত্যি আর নিতে পারছি না। গোসল ছেড়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হয়ে এলাম। সাথে সাথে শাওনকে রুমে দেখতে পেলাম। উনি আমাকে দেখে ভ্রু কুঁচকে বললেন, এত সময় গোসল করেই তো তুমি। জ্বর বাঁধাবো না, আপনার চিন্তা করতে হবে না। আর বাঁধালেও আপনার আমাকে কষ্ট করে সেবা করতে হবে না। আমি শাওনকে থামিয়ে দিয়ে একটা শুকনা হাসির সাথে কথাগুলো বললাম। হোয়াটস রং উইথ ইউ? শাওন আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আমি কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইলাম। শাওন কিছু একটা বলার আগে ওর ফোন বেজে উঠল। শাওন আমার দিকে একবার তাকিয়ে তারপর ফোন রিসিভ করে বেরিয়ে গেল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেলকনির কাছে এসে দাঁড়ালাম। একটু পরেই শাওন দরজায় টোকা দিয়ে বলল, ডিনার করতে আসো। আমি চুপচাপ ডিনার করলাম। আর ডিনারের সময় ওনার চাহনিতে যা বুঝলাম তা হলো উনি আমার এই চুপচাপ থাকাটা ঠিক হজম করতে পারছেন না। আমি ডিনার সেরে এসে বেলকনির এক কোনায় থাকা বড় সোফার মতো চেয়ারে উঠে বসলাম। স্নোবেল আমার পায়ের কাছে এসে বসল। আমি ওর দিকে তাকিয়ে স্নান হাসি দিলাম, তারপর দুই হাতে হাঁটু জড়িয়ে ধরে রেলিংয়ে মাথা হেলিয়ে দিলাম। আর অনেক আকাশ পাতাল চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরও পেলাম না। সকালে ঘুম ভাঙতে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম, কিন্তু আমি তো বাহিরে ছিলাম। তার মানে উনি রাতে আমার রুমে এসেছিলেন, নাকি আজও আমার সাথে ঘুমাচ্ছেন? আমি ফট করে ঘাড় ঘুরিয়ে তাকালাম আর সাথে সাথে হা হয়ে গেলাম।
সত্যি উনি আজও আমার সাথে ঘুমাচ্ছেন, তাও আবার আমার ওড়না ওনার হাতের মুঠোয় চেপে ধরে ঘুমাচ্ছেন। আমি ওনার দিকে পাশ ফিরলাম। সত্যি আশ্চর্যের, উনি আমার বিছানায় কেন ঘুমাচ্ছেন? তবে হয়তো আমি এইভাবে ওনার সাথে আর বেশি দিন থাকতে পারবো না। এটা ঠিক যে আমি ওনার জন্য পারফেক্ট না, কিন্তু এতটুকু জানি যে আমি ওনাকে ছাড়তে পারবো না। না, আসলে আমি ওনাকে ছাড়তেই চাই না, একদমই না। কিন্তু উনি কি চান? চিন্তা করতে করতে আমি এক হাত বাড়িয়ে ওনার গাল স্পর্শ করে ফেললাম। আর তখনই শাওন আস্তে করে চোখ খুলে তাকালো। আমি হচকচিয়ে গেলাম। শাওন ভ্রুকুচকে আমার হাতের দিকে আর চোখে তাকালো। আমি ফট করে হাত সরিয়ে নিয়ে হাসার ভান করে বললাম, মশা ছিল। শাওন স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি চোখ সরিয়ে নিলাম আর একটা ঢোক গিলে মনে মনে বললাম, এখন আবার কি হলো? শাওন উঠে বসলো আর আমার ওড়নাটা ছেড়ে দিল। উনি খাট থেকে নামতে যাওয়ার সাথে সাথে আমি ওনার এক হাত আমার দুই হাত দিয়ে চেপে ধরলাম। শাওন ভ্রুকুচকে আমার দিকে তাকালো। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি রাতে রাতে এসে আমার সাথে ঘুমান কেন? হ্যাঁ? আমার প্রশ্ন শুনে শাওন এক পলক আমার দিকে তাকিয়ে তারপর আমার দিকে ঝুঁকে আসলো আর আমার দুই পাশে দুই হাত রাখলো। আমি চোখ বড় সড়ো করে মাথাটা একটু পিছনে সরিয়ে নিলাম। শাওন সিরিয়াস ভাবে আমার চোখের দিকে তাকিয়ে বলল,